আরজি করে যত দুর্নীতি সব দুর্নীতির গোড়ায় গিয়ে কোথাও গিয়ে সন্দীপ ঘোষের নাম পাওয়া যাচ্ছে, আর সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতির হদিশও পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে সম্পত্তি। সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হদিশ। রাজারহাটে সন্দীপের আরও একটি সম্পত্তির হদিশ পাওয়া গেল। রাজারহাট এলাকায় একটি আবাসনে রয়েছে তাঁর ফ্ল্যাট। 2013-14 সালে এই ফ্ল্যাটটি কেনা হয়েছে বলে সূত্রের খবর। এবার প্রশ্ন, দুর্নীতির টাকায় এই বিপুল সম্পত্তি সন্দীপ ঘোষের হয়েছে কি? একটার পর একটা সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে, যেগুলো কিনা এই 2013 থেকে 2014-র মধ্যে হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং আমাদের প্রতিনিধি যখন এই রাজারহাটের ফ্ল্যাটের সামনে পৌঁছে গেলেন, সৈকত পাল আমাদের প্রতিনিধি, তিনি কি ছবি তুলে ধরলেন দেখুন। সন্দীপ ঘোষের বাড়িতে গত পরশুদিন ইডি যে রেড করেছিল, বেলেঘাটায় যে বাড়িতে রেড করেছিল তার ঠিক পাশেই, বলতে গেলে তার ঠিক কাছাকাছি এলাকায় আরও একটি বাড়ির সন্ধান আমরা পেয়েছিলাম। রিপাবলিক বাংলায় আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম সেই বাড়িটি, সন্দীপ ঘোষের ফ্ল্যাট, এবং সেখানে গাড়িও রয়েছে, সেই গাড়িটি রেজিস্টার্ড রয়েছে সন্দীপ ঘোষের নামে। এই সন্দীপ ঘোষের আরও একটি ফ্ল্যাটের সন্ধান পেলাম আমরা রাজারহাট এলাকায়। এই যে আবাসন, এই আবাসনের 203 নম্বর ফ্ল্যাট, এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের। অন্তত এই আবাসনের কেয়ারটেকার যিনি, তিনিও সেটাই বলছেন, এবং এই আবাসনের সেক্রেটারি বা বলা ভালো আবাসনের যারা কর্তৃপক্ষ কমিটি, সেই কমিটির একজন মহিলা, তিনিও সেটাই বলছেন। এই যে 203 নম্বর ফ্ল্যাট, এই 203 নম্বর ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের। এই ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে, এবং এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষ খুব একটা আসা যাওয়া করেন না। এই কর্তৃপক্ষের, আবাসন কর্তৃপক্ষের সদস্যা মহিলা, তিনি সেটাই বলেছেন রিপাবলিককে। এবং এই যে ফ্ল্যাটে, এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষের আত্মীয়, সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি আরও বেশ কয়েকবার এসেছিলেন, তারা দেখেছেন, কিন্তু সন্দীপ ঘোষকে এখানে আসতে দেখেন। প্রশ্ন হচ্ছে, এই যে সন্দীপ ঘোষের এত বিপুল সম্পত্তি, সেই সম্পত্তি সন্দীপ ঘোষ নিজে একজন চিকিৎসক, তার স্ত্রীও চিকিৎসক, তাদের একাধিক সম্পত্তি হয়তো থাকতেই পারে, কিন্তু যেহেতু দুর্নীতির অভিযোগ, তাদের সন্দীপ ঘোষের আগেনস্টে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই স্বাভাবিকভাবে রিপাবলিক বাংলা প্রশ্ন তুলছে, এত সম্পত্তি সে কি দুর্নীতির টাকাতে? এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের এই যে 203 নম্বর এই ফ্ল্যাট লেটার বক্স এখানে রয়েছে, এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের এমনটাই জানা যাচ্ছে। এখানে যিনি কেয়ারটেকার রয়েছেন তার সঙ্গে আর একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। ফ্ল্যাটটি সন্দীপ ঘোষ? আমি তো জানি না, আমি শুনেছি, আমি এ বিষয়টা কিছুই জানি না। কার কাছ থেকে? আমি এখানে নাইটে যে থাকে তার কাছে শুনেছি, ঠিক আছে। কিছুদিন আগে, আমি কোনোদিন লোকটাকে দেখেও নাই কোনোদিন। মানে এই আরজি কর সন্দীপ ঘোষ নামটা যখন চর্চা হচ্ছে, তার মধ্যেই নাইটের কেয়ারটেকারের কাছ থেকে এটা আমি জানিও না যে ইনি কে, সঞ্জীব ঘোষ, ঠিক আছে। আমি কোনোদিন আজ পর্যন্ত চোখে দেখে নেই। বিশেষ করে দুর্নীতির ঘটনায় ইডি এবং সিবিআই, দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করছে। এই দুর্নীতির মূলত অভিযোগটা করেছিলেন আক্তার আলী, কিন্তু যে ফ্ল্যাটগুলো, এতগুলো প্রপার্টি, এগুলো তার আগে থেকে কেনা। প্রশ্ন উঠছে, দুর্নীতির শুরুবার সেটা কি আরও আগে থেকে? ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। অন্যদিকে খবরের দিকে নজর রাখবো। ফের বিতর্কে হুমায়ুন কবির, পুলিশকে বেঁধে রাখার নিদান, নিম গাছে বেঁধে রাখার হুমকি তৃণমূল বিধায়কের। 1000 লোক নিয়ে থানা ঘেরাও করারও হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার আরও একবার বিতর্কিত মন্তব্য, নিম গাছে বেঁধে রাখার হুমকি দিলেন পুলিশকে। তৃণমূল বিধায়কের এমনই নিদান, 1000 লোক নিয়ে থানা ঘেরাও করার হুমকি তৃণমূল বিধায়কের। ঠিক কি বললেন তিনি, শোনাই আপনাদের। কোন শাসক বলে আছি, তাই উপর কোনো কিছু বললে নিজের গায়ে পড়বে বলে কখনো অনেক সিভিক ভলেন্টিয়ারের চমকানি আমাদের কর্মীদের শুনতে হচ্ছে। আমি সাবধান করে দিচ্ছি, কে করলে পা দেওয়ার চেষ্টা করবেন না। দু একজন আছে, তারা ওই পল্লীতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে
তারা মনে করছে যে আমাদের সঙ্গে প্রজ্ঞা নেবে। আমি পরিষ্কার বলছি, আমার যদি মনটা গরম হবে, এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করবো, এই সিদ্ধার্থের মতো, রফিক ভাইদের মতো, আলী আহমেদের মতো লোককে বলবো 1000 লোক নিয়ে থানাতে। তখন দেখবে যে ভরতপুরের থানার যারা আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি পর্যন্ত হিলে যাবে। এসপি তো হিলবে, ডিআইজি হিলবে। যখন আমি এখানে বসে পড়ি তার মতটা যেন গরম না করে। আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেব, যে অফিসার গিয়ে বেশি দাবেদারি করবে তাকে যেন নিম গাছে দড়া দিয়ে বেঁধে রাখতে আমাকে খবর দেবে। তার উত্তর যেন অফিসারদেরকে ডেকে নিয়ে এসে কেন বাধা হয়েছে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়বে। আপনারা শুনলেন তার বক্তব্য। প্রকাশ্য সভা থেকে এমনটাই নিদান দিচ্ছেন দলের কর্মীদের। পুলিশকে বেঁধে রাখার নিদান, নিম গাছে বেঁধে রাখার নিদান, এমনটাই হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। এবং 1000 লোক নিয়ে থানা ঘেরাও করারও হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক। শুনুন আপনারা আরো একবার তার বক্তব্য। কোন শাসক দলে আছি তাই উপর পদে ফুটু ফেললে নিজের গায়ে পড়বে বলে কখনো কখনো অনেক সিভিক ভালো চ্যানেলের চমকানি আমাদের কর্মীদের শুনতে হচ্ছে। আমি সাবধান করে দিচ্ছি, যে করলে যে পা দেওয়ার চেষ্টা করবেন না। দু একজন মাতব্বরে আশায় আছে, তারা ওই কর্মীস্ত্রীতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে প্রজ্ঞা নেবে। আমি পরিষ্কার বলছি, আমার যদি মনটা গরম হবে, এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করবো, এই সিদ্ধার্থের মতো, রফিক ভাইদের মতো, আলী আহমেদের মতো লোককে বলবো 1000 লোক নিয়ে থানাতে। তখন দেখবে যে ভরতপুরের থানার যারা আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি পর্যন্ত হিলে যাবে। এসপি তো হিলবে, ডিআইজি হিলবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে গৌরী শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। এই যে হুমায়ুন কবির একের পর এক তার মন্তব্য এবং প্রকাশ্য সভা থেকে তিনি এরকম কথা বলেন, এবারও তিনি যা বলছেন তা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলছেন যে পুলিশকে বেঁধে রাখা হবে, নিম গাছে বেঁধে রাখা হবে, এমনকি থানা ঘেরাও করা হবে 1000 লোক নিয়ে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, এর পূর্বেও বলেছি, এখনো বলছি, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা তারা আইনের তোয়াক্কা করে না, ভারতীয় সংবিধান মানে না। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনিও এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না। তাই তৃণমূল নেতাদের এত বাড়বাড়ন্ত। তারা কখনো বলে হিন্দুদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো 2 ঘন্টায়, কখনো বলছেন বিজেপি বিধায়কদের ঠ্যাং ভাঙবো, কখনো বলছেন পুলিশদেরকে নিম গাছে বেঁধে রাখা হবে, থানা ঘেরাও করা হবে। এই যে তৃণমূলের অসাংবিধানিক কথাবার্তা, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কথাবার্তা এবং হিংসাত্মক কথাবার্তা, যা সমাজে হিংসা ছড়াতে আজকে উৎসাহ দিচ্ছে, তাদের দিদিমণির অনুপ্রেরণায় যেমন আজকে সব জায়গায় দুর্নীতি, ঠিক তেমনি ভাবে হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় আজকে এখানে হিংসা ছড়াতে ব্যস্ত। তিনি পুলিশকে গাছে বাঁধার নিদান দেন, এমএলএ ঠ্যাং ভাঙতে বলেন। এটাই তৃণমূলের কালচার, এটাই সংস্কৃতি। আমরা একে ধিক্কার জানাই, এর নিন্দা জানাচ্ছি এই ধরনের বক্তব্য। একদমই গৌরীশঙ্কর বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং যে মন্তব্য করেছেন হুমায়ুন কবির তার তীব্র নিন্দা জানালেন তিনি। পুলিশকে বেঁধে রাখার নিদান এবং 1000 লোক নিয়ে থানা ঘেরাও করার হুমকি তৃণমূল বিধায়কের। নজর রাখবো পরের খবরে। আপনারা জানেন, একদিকে আন্দোলন প্রতিবাদ চলছে আর অন্যদিকে মানুষের পরিষেবার জন্য অভয়া ক্লিনিকও চলছে। যাদবপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে চলছে অভয়া ক্লিনিক। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্যোগে এই অভয়া ক্লিনিক, সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভয়া ক্লিনিক চলছে। শহর কলকাতারও একাধিক জায়গায় এই অভয়া ক্লিনিক চলছে। এই মুহূর্তে যাদবপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চিকিৎসকেরা যারা রয়েছেন তারা কি বলছেন শোনাই আপনাদের।
এটা আমাদের আজকে সেকেন্ড সেশন অফ অভয়া ক্লিনিক যেটা আমরা চালাচ্ছি, এবং আজকে আমরা অভয়া ক্লিনিকের সাথে সাথে এই যে আমাদের সুপ্রিম কোর্টে হিয়ারিংটা যে ডিলে হলো এবং আগামীকাল মানে 9 তারিখ যে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে তার দিকে আমরা সবাই তাকিয়ে আছি। আজকে জনতাকে আমরা রাজপথে দেখেছি, আমাদের এই অভয়া ক্লিনিক যেমন আমরা এখানে বসে করছি, সেখানে তারা এসে তাদের মতামত, তারা যে এই আমাদের যে আন্দোলন সেই সম্পর্কে তাদের কি মতামত, এই যে ডাক্তাররা আন্দোলন চালাচ্ছে, ডাক্তাররা যে অভয়া ক্লিনিক করছে, বাইরে আমরা হেলথ কেয়ার প্রোভাইড যে করছি, এইগুলো সম্বন্ধে তাদের মতামত, এবং জনতা অনেক জায়গায় অনেক রকমভাবে অনেক রকম বিচ্ছিন্ন খবর আসছে, এগুলো যে একেবারে ভুল, এবং জনতা যে ইন জেনারেল তাদের যে অসম্ভব আমাদের প্রতি আস্থা এবং ভালোবাসাটা যে এখনও আছে, সেইটাই আমরা ফুটে তোলানোর চেষ্টা করছি এই জনতার আদালতে। যাদবপুরের 8Bর ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মানুষের পরিষেবা দিচ্ছেন চিকিৎসকেরা। তারা একদিকে যেমন প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক অন্যদিকে তারা পরিষেবাও দিচ্ছেন সাধারণ মানুষকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভয়া ক্লিনিক চলছে। এই মুহূর্তে বারাসতের ছবিটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে অভয়া ক্লিনিক চলছে, যেখানে সাধারণ মানুষও তারা আসছেন স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা পরিষেবা নিতে। চিকিৎসা পরিষেবা থেকে যাতে মানুষ বঞ্চিত না হয়, তাই এই উদ্যোগ। কি বলছেন তারা, শোনাই আপনাদের। আমরা হাসপাতালে থেকে যে চিকিৎসা দিই সেই একই চিকিৎসা, মানে হাসপাতালের ওপিডি থেকে যেটা দিই সেই একই চিকিৎসা আমরা এখানে দিচ্ছি। এখানে সেই বিভাগগুলোকে আমরা এইভাবেই রাস্তায় নিয়ে এসে তুলেছি এবং মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছে। আমরা হাসপাতালের মধ্যে থেকে চিকিৎসা দিতে পারছি না, তার কারণ আমরা হাসপাতালে আর নিরাপদ বলে মনে করি না। কারণ আমার দিদির সাথে যে ঘটনাটা ঘটে গেছে অভয়াদির সাথে, সেটা হাসপাতালের মধ্যেই ঘটেছে। সুতরাং আমরা কোনোভাবে মনে করি না যে আমরা হাসপাতালের সুরক্ষিত পাবো। বারাসাতের পর এবার আপনাদের ছবি দেখাই রায়গঞ্জের। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও জুনিয়র চিকিৎসকদের বিশেষ হেলথ ক্যাম্প। রায়গঞ্জ মেডিকেলের ওপিডি বিভাগের সামনে রোগী দেখছেন জুনিয়র চিকিৎসকেরা, সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও, যাতে কোনো রকমভাবে যারা রোগীরা রয়েছেন তারা বঞ্চিত না হয় চিকিৎসা পরিষেবা থেকে। তাই এই উদ্যোগ। রাজ্যের দিকে দিকে চলছে অভয়া ক্লিনিক। এই মুহূর্তে রায়গঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কি বলছেন, বা স্থানীয় বাসিন্দারা যারা পরিষেবা নিতে আসছেন তারাই বা কি বলছেন, শোনাই আপনাদের। ডাক্তার দেখানোর জন্য আসছিলাম বাইরের থেকে। আজকে তো আউটডোর বন্ধ, আজকে আউটডোর বন্ধ শুনতে পারলাম, পরশু আউটডোর খোলা আছে অভয়া ক্লিনিকের জন্য। হেলথ ক্যাম্প ফ্রি আছে, দেখালেন ডাক্তারকে দেখালাম, ওষুধ টুটুল লিখে দিল। আর কি লিখে রয়েছে প্রেসক্রিপশন লেখা আছে অভয়া ক্লিনিক হেলথ ক্যাম্প ফ্রি হেলথ ক্যাম্প। আর যে কোনো মেডিকেল স্কুলের একজন ডাক্তার মারা গেছে, তার জন্যই এই ক্যাম্প করা হয়েছে। আমরা এখানে অভয়া ক্লিনিক খুলেছি। এই অভয়া ক্লিনিক খোলার একটাই কারণ, আমাদের যে আরজি করে আমরা যে অভয়া দিদিকে হারিয়েছি, ওই দিদির যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করার জন্য উনি চাইতেন যে মানুষের পাশে দাঁড়াতে, মানুষের হয়ে মানুষের সেবা করতে। আমরা ওই হাতে হাতে সবাই মিলে চাই যে মানুষের কাছে একটা পরিষেবা বহির্ভূত করতে। তার সাথে আমরা প্যারালালি এটাও জানাতে চাই যে এত 1 মাস প্রায় হয়ে গেল যে দিদি কোনো সুবিচার পায় না। সাথে সাথে আমরা এই অভয়া ক্লিনিক দিয়ে, আমরা দিদির নাম দিয়েই, আমরা অভয়া ক্লিনিক দিয়েই আমরা দিদির বিচারটাকে আমরা নিতে চাই। বারাসাত রায়গঞ্জের পর এবার আপনাদের ছবি দেখাই পূর্ব বর্ধমানের পালশিটেও চলছে অভয়া ক্লিনিক। খেলার মাঠে এই অভয়া ক্লিনিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন প্রতিবাদী চিকিৎসকেরা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ তারা চিকিৎসা পরিষেবা দিতে আসছেন, যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হন। সেই কারণে এই অভয়া ক্লিনিক পালশিটে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন প্রতিবাদী চিকিৎসকেরা। পাশাপাশি 3টি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রায়গঞ্জ, সেখানে চলছে অভয়া ক্লিনিক, পালশিটে অভয়া ক্লিনিক, এবং এরই পাশাপাশি হাওড়া হাসপাতালেও চলছে অভয়া ক্লিনিক। অর্থাৎ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি জায়গায় যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেই কারণে এই অভয়া ক্লিনিক জুনিয়র চিকিৎসকদের একদিকে চলছে আন্দোলন, আর অন্যদিকে অভয়া ক্লিনিক মানুষের স্বার্থে, মানুষের জন্য, জুনিয়র চিকিৎসকদের, প্রতিবাদী চিকিৎসকদের।